আমাদের চর অঞ্চলে স্বাধীনতা দিবসে জিলাপি বিক্রি হচ্ছে 200 টাকা রেটে, সরকারি রেটে এখানে বিক্রি হচ্ছে। এখানে বাংলাদেশের এই জিলাপির ভিডিও মনে হয় না দেখতে কেউ বাকি আছে। গরম ভাত না আমি মনে করি খাইতে পারি না, ওই ভাত পানি ডাল দিয়ে অনেকগুলো হচ্ছে, পান্তা ভাতগুলো অনেকগুলো হয়, অল্পতে পেট ভরে পানি সহ পান্তা ভাত। আসলে দুঃখ আর বারবার বললে কিন্তু কষ্ট হয়, তারপরে বলতে হয়। বউ আমার এই 1-1.5 মাস 2 মাস সংসার করার পরে ডিভোর্স হয়ে গেল। টাকা জমে না, আমি একলাই কাজ করি, এরকম আবার মার অসুখ হলে বাবার অসুখ হলে আবার দেখতে হয়, কয় টাকা থাকে আর আমার পকেটে। অভাবের কারণে বউ চলে যায়, এটা ভাইরাল হওয়ার আগের ফোন, এটা ওই যে 8,000 টাকা দামি ফোন। ওর যখন ভিডিওটা ভাইরাল হয় প্রথম পর্যায়ে কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্যই করছিল, যেটা রিয়েল ফ্যাক্ট সেটাই বলছি, সবাই ফানি মনে করছিল। কিন্তু যখন ওর জীবনের গল্পের ভিতরে ঢুকে গেছে সবাই, তখন ওর ওই বিষয়গুলো আর ফান থাকেনি, তখন ওটা সবাই খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আর একটা কথা বলতে নিচ্ছে, আর একটু বলি, আমরা একটু ডিফারেন্ট কিছু জানার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি। আমি চাই আমার চরগুলো উন্নয়ন হোক, শিক্ষা হার বাড়ুক, আমি এটার জন্য কথা বলি। কথার মাধ্যমে ভুল হলে ক্ষমা করে দেখবেন। আপনার এই মাইক্রোফোন দিনে দিনে অনেক শক্তিশালী হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার সময়টি কাটবে তাকে বাংলাদেশের সব মানুষ চিনে ফেলেছেন ইতিমধ্যে, এবং তার সারল্য, তার কাজ বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে, সম্মান যিনি দেন তিনি সৃষ্টিকর্তা, তিনি চাইলে সম্মান কেড়েও নিতে পারেন। আমি তার ভিডিও যখন প্রথম দেখি তখন আমার কাছে খুবই, আমি আসলে খুব সিরিয়াসলি নিইনি, টু বি অনেস্ট। আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই ফানি বা আপ টু দ্য মার্ক কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তার সারল্য এবং তার বিষয়গুলো যখন সাংবাদিক ভাইরা সামনে নিয়ে আসলেন, তখন তিনি বাংলাদেশের মানুষের কাছে খুব প্রিয় হয়ে গেলেন। টিভি চ্যানেলে এগুলো আছে, সাংবাদিকগুলো আছে, এরা আসলো, আসে ভিডিও বানা শুরুগুলো, আমার জীবনের ইতিহাসগুলো শোনে, এইরকম মানে কেউ আর টেকা আর দেয় না, এরকম করে। আমি মনে মনে বলছি, এটা আমি কোন ভাইরাল হইলাম? আমার বাড়িতে আবার চাল ডালও নাই, আমি খাবো কি তাহলে? তিনি সেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে রওনা দিয়েছেন আমাদের অনুষ্ঠানের জন্য গতকালকে, এবং তিনি প্রথম যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা মিস করেছেন। সেই মিস করার পেছনের প্রথম কারণ হচ্ছে তাকে এত বেশি সেলফি তুলতে হয়েছে যে সেই সেলফির কারণে তিনি বাধ্য হয়েছেন প্রথম ট্রেনটা মিস করতে। এমন ভাইরাল হলাম, পারি না ঢাকা যাইতে যে কাম করব, মানুষ আবার ওই জায়গায় বিরক্ত করবে। এক্স্যাক্টলি, এখন কি করব আমি? এই ভাইরালের পেছনে অনেক বড় একটা গল্প আছে। আমি ভিডিওর মধ্যে সবসময় বলি, বাংলাদেশের চর এলাকা, অল ইফ্রিতে যে চর এলাকা আছে, সব চর উন্নয়ন করলে বাংলাদেশ ঝিলমিল করবে। ও যা করছে সেটা তো আলটিমেটলি আপ টু দ্য মার্ক ডেফিনেটলি না। কাজ সারাদিন করতাম আর 3 বেলা পেট ভরে ভাত খাইতাম। এখন পেজ ভাইরাল হচ্ছে, এইভাবে কষ্টের উপরে চলতেছি এখনো। তিনি মিস্টার তাজুল ইসলাম। কেমন আছেন নাজুল ভাই? আসসালামু আলাইকুম স্যার, আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আমাকে ভাই বলবেন, ঠিক আছে? প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। তো আপনি আমাকে একটু বলেন যে ভাইরাল হওয়ার ঘটনাটা কিভাবে ঘটছে, আপনার ভাইরালটা হইলেন কেমনে, জানলেন কেমনে, এটা একটু বলেন আমাদেরকে। এটা বাংলাদেশে যখন মহান 26শে মার্চ হয়, স্বাধীনতা দিবস, সেদিন আমাদের ইউনিয়নে হাই স্কুল মাঠ আছে, ওখানে প্রতি বছরে 26শে মাসের অনুষ্ঠান হয়। ওখানে জি ছোটোখাটো অনুষ্ঠান হয়। জি, ওই বললাম না, আমি প্রতিটা অনুষ্ঠানে বাড়ি যাই, অনুষ্ঠানের সময় 2-4টে অনুষ্ঠান শুনে আবার ঢাকা আসি। আচ্ছা। ওই অনুষ্ঠানে দোকানপাট বসে, অনেক জিলেবির দোকান, গালামালের দোকান অনেক বসে। পরে এক জিলেবির দোকানে জিলেবি খেতে গেলাম 250 গ্রাম। মনে করেন আমি জিলেবি বিক্রি করতেছি, হ্যাঁ, এবার আপনি শুরু করেন, কি হয়েছিল ঘটনাটা? এইভাবে আমার ঘুম। হ্যাঁ, আমি বলছিলাম, আজকে বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস, আমাদের চর অঞ্চলে স্বাধীনতা দিবসে জিলেবি বিক্রি হচ্ছে 200 টাকা রেটে, সরকারি রেটে এখানে বিক্রি হচ্ছে। এখানে আর যদি সরকারি রেটে বাইরে বিক্রি করা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই তো। এবং জিলেবিওয়ালা মিটিমিটি হাসতেছিল আমার মতো। হ্যাঁ, আসতে পরে তখনও মানুষ অনেক কিছু বলছে।
হ্যাঁ, কি বলতেছিল? বলে কি বলে পাগল নাকি কিছু কি জামা কাপড় পরছে, ঝেলপেটা পরছে, প্যান্ট একটা কীরকম অনেক কিছু বলছে। তারপর আমি কাকু কিচ্ছু বলি নাই, সবসময় মাথা নিচে করে আমার কাছে আমি চালিয়ে গেছি। জি। পরে এটা গেল। তারপরে ভাইরাল হয়ে গেল কখন? মানে রাতের বেলা ঘুমাইছিলেন, সকালবেলা উঠে দেখলেন সবাই আপনারা খুঁজতেছে, বিষয়টা কিরকম ছিল? না, না না, কেমন ভাইরাল? ভাইরাল হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার আগে আগে। হ্যাঁ, তখন কি হলো? আপনার লোকজন খুঁজতেছিল, কি করছে ওই সময়টাতে? আমি গেছিলাম ওই যে আবার ঈদ উপলক্ষে ওই যে ভলিবল খেলা ওখানে লাইভ করতে আমি যাব। আচ্ছা। লাইভ করতে যাব, ওখানে আমি আমার মোবাইল ধরছি, হ্যাঁ, লাইভ ধরা দেই। এই ইন্টারনেট আবার আমার চর অঞ্চলে খুবই কম। মানে সেদিন আমাকে অনেক বিরক্ত করছে। 1 মিনিট হয়, 30 সেকেন্ড হয়, লাইভ কেটে যায়। 2 মিনিট হয়, লাইভ কেটে যায়। সেদিন 8-10টা লাইভ করছি আমি। আচ্ছা। এইভাবে কেটে যায়, আবার দেই। আমি দেখি অনেক মানুষ লাইভ দেখতেছে। আচ্ছা। আমি কই তাহলে আবার দেই। এইভাবে করতে 8-10টা লাইভ করছি। লাইভ করতে করতে যে ভলিবল খেলা যে রেফারি থাকে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। ওই রেফারিকে কাছে গেছে, ওই রেফারি আবার আমাকে দূর করে করতে কয়ে একটু দূরে যা, ফাঁকে যা। ওই মোবাইলের ক্যামেরা ঘাড়া আমি তো কাছে দেখতে যাই, অত ভালো দেখা যায়, এতে দূরে আসি ঝাপসা দেখা যায়। হ্যাঁ, এইভাবে নিয়ে যাচ্ছি যে আমাকে এইভাবে জীবনটা আমি আর কি পাড়ি দিছি। দিয়ে এরকম নেট তো 2 মিনিট 3 মিনিট এরকম করে পরে খেলা শেষ হয়ে গেলো, সন্ধে হলো। এই 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা নাই গেতে, আমি কিন্তু জানি না। একজন ফোন দিয়ে বলতেছে তোর ভিডিও একটা সেই আগেতেছে, মানে ভাইরাল, সেই আগাইতেছে তোর ভিডিও। হ্যাঁ, ভাইরাল হইতেছে। আচ্ছা। আমি আবার সাথে আবার চেক দিলাম, অনেক লোক মানে দেখতেছে, ভাইরাল হইতেছে আর কি। আমার মনে অনেক জাগলো, অনেক খুশি। আর অত কিছু তো বুঝি না। পরে আমার এক ভাই আছে, শাহ আলম আছে, আমার বন্ধু হয়, আমরা ছোটোবেলার থেকে চলি। আর নাম্বার আছে, আপেল আছে, এগুলা আমার ভাই বেড়াদের বন্ধু বান্ধব আছে। জি। এগুলো বললাম ভাই এই ব্যাপার। আমি ফোন দিই, তাদের ফোন দেয়, তারা গেছে কোথায় জানি না, ফোন দেয়, ফোন বদ্ধ, ওই ইন্টারনেট খারাপ, ফোনও বদ্ধ। পরে হইতে হইতে একবার ফোন ঢুকছে, আর ঢোকে না, এরকম ওরাই ফোন দিয়েছে আমাকে। আচ্ছা। কয়ে কী জন্য ফোন দিস, কী জন্য? আমি বললাম এই ব্যাপার, আসেন কথা সেটা তাড়াতাড়ি বলেন, ভিডিও আমার একটা ভাইরাল হয়ে গেছে, এখন কী করতে হবে ভাই আমি কিছু বুঝি না। হ্যাঁ, এরকম করতে করতে ভাইরাল হয়ে গেল। আবার আসলো, দেখা করলাম, ভাই এই দেখেন। কত লোক দেখছে ওই জিলাপির ভিডিও মনে আছে? কত লোক দেখছে? হ্যাঁ, তখন মনে হয় বাংলাদেশের এই জিলাপির ভিডিও মনে হয় না দেখতে কেউ বাকি আছে। আপনি ভাইরাল হতে চাইতেন কেন? ভাইরাল হলে লাভ কি? লাভ যে আমার চর অঞ্চল অনেক ব্যবস্থা খারাপ, দেশ স্বাধীন হয়েছে দেখি আমার চর অঞ্চলে মনে হয় উন্নয়ন হয় নাই। হ্যাঁ, তখন আমি আমার গ্রাম থেকে, আমার বাড়ির থেকে তখন ঢাকা শহরে যাই, অনেক কষ্ট করে লাগে, মানে 1.5 দিন 2 দিন লেগে যায়। ওরে বাবা, এখনো কাঁচামাটি পেরে দিয়ে, কোনো পাকা রোড নাই, ওখানে রোড নাই, রাস্তাঘাট নাই, এরকম। আচ্ছা, না তাজুল ভাই, আপনার এলাকায় তো এমপি আছে, আপনার এলাকায় চেয়ারম্যান আছে, আপনি বললেন মেম্বার, আমরা বলি মেম্বার, ঠিক আছে, মেম্বারই তো, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। এদের কাজ হচ্ছে এলাকা নিয়ে চিন্তা করা। আপনি একটা দরিদ্র মানুষ, আপনি দিন এনে দিন খান, আপনার কারণ এলাকা নিয়ে চিন্তা করতে হবে, এরকম কথা তো অনেকেই বলতে পারে। আমি ওই প্রশ্নটা করলাম। আবার বলেন। মানে বিষয়টা হচ্ছে, ধরেন এরা চিন্তা করবে এদের এলাকা নিয়ে, চেয়ারম্যান, আপনার দরকারটা কি? মানুষজন বলে না। হ্যাঁ, তো আপনি কি বলবেন এখানে? আমি বলি এখানে আমি তো আমার জন্ম থেকে আমি দেখতেছি, হ্যাঁ, যে জায়গা আর ওই জায়গা, আর হয়তো আরও বেশি হয়। নদী দেখুন, বর্ষার পানি পড়ে, আরও রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায়, ভালো করে কম, হ্যাঁ, আরও ডাউন হয়ে যাচ্ছে। আমি যখন শহরে যাই তখন খারাপ লাগে, যখন রুগীগুলো যায়, গাড়ি চলে, একটা ঘোড়ার গাড়ি আর একটা ঘোড়ার গাড়ি অল্টারনেট করে যাইতে পারে না, অনেক কষ্ট করে। এখনো ঘোড়ার গাড়ি চলে এখানে? হ্যাঁ, এখনো ঘোড়ার গাড়ি আমাদের চর অঞ্চলে। ওখানে তো কোনো রোড ঘাট নাই, গাড়ি 4 চাকার গাড়ি চলে না, ঘোড়ার গাড়ি ছাড়া আর কিচ্ছু চলে না। কি বলেন? এই জন্য আমার মাথায় একটু আইডিয়া ছিল, শুধু আমার চর অঞ্চলে, আমার ইউনিয়ন যদি আমি ভাবি উন্নয়ন হয়, তাহলে আমার ইউনিয়ন বাদ দিয়ে সামনে আরও ইউনিয়ন আছে, আরও চর অঞ্চল আছে। আমার ইউনিয়নদের উন্নয়ন হয়, তাহলে সামনে ইউনিয়নগুলো কী হবে? ঘুরি সেই চর আর ওই চর পরিচালক। এই জন্য আমি ভিডিওর মধ্যে সবসময় বলি, বাংলাদেশের চর এলাকা, অল ইফটিতে যে চর এলাকা আছে, সব চর উন্নয়ন করলে বাংলাদেশ ঝিলমিল করবে। কি চমৎকার না?
কি সুন্দর কথা, সব ভাইরালের উদ্দেশ্য খারাপ থাকে না। জি, আপনি যেটা বলতেছিলেন যে আপনি ভাইরাল হয়ে গেলেন, এরপর আপনার জীবনে কি ঘটলো? মানে লোকজন তো সবাই আপনাকে চিনতেছিল, তখন আপনার লাইফ কেমন, মানে এটা একটু বলেন। হ্যাঁ, তখন মজার তো কি ঘটনা ঘটলো? আরো ভালো লাগতেছে, আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি তো দেখলাম যে ক্যামেরা নিয়ে সারাক্ষণ আপনার পিছনে দৌড়াইতেছে লোকজন, আপনি নিজেও খুব অসুস্থ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে দেখলাম দু একজনের সাথে রাগও করতেছেন। কি করতেছিল ওরা? তখন ওই আমার বন্ধু বান্ধবগুলো, আমি তো আর মোবাইলে ফাংশন বুঝি না, ওই আমার বন্ধুর কাছে যাইতে হয়, শাহ আলমের কাছে যাইতে হয়, নেম্বারের কাছে, আপেলের কাছে যাইতে হয়। একজনকে বলি বলি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়, আমার পড়াশোনা নাই, উত্তরগুলো দিলে আরও ভাইরাল বেশি হবে। এইভাবে একজনকে পেজটা দেখাই, মানে কোনো সমস্যা ইস্যু আসে নাকি, এবার ঠিক করি, আবার নেম্বার দিয়ে অন্যটা দেখাই, এরকম করে দেখি। আস্তে আস্তে দেখি টিভি চ্যানেল যে এগুলো আছে, সাংবাদিকগুলো আছে, এরা আসতেছে, এরা আসলো, আসে ভিডিও বানা শুরু করলো, আমার জীবনের ইতিহাসগুলো শোনে। এইরকম মানে কেউ আর টেকা আর দেয় না, এরকম করে। আমি মনে মনে বলছি, এটা আমি কোন ভাইরাল হইলাম? আমার বাড়িতে আবার চাল ডালেও নাই, আমি খাবো কি তাহলে? বোঝেন অবস্থা। তখন আমার বন্ধু বান্ধবগুলো বলতেছি, দেখ ভাই, আমার বাড়িতে কিন্তু চাল ডাল নাই। এই ভাইরাল হয়ে আমার লাভ কি হইলো? ভাইরাল হলে এখন আমি যে এমন ভাইরাল হলাম, পারি না ঢাকা যাইতে যে কাম করব, মানুষ আবার ওই জায়গায় বিরক্ত করবে। এক্স্যাক্টলি। এখন কি করব আমি? কয় আর কয়টা দিন দেখ, আর কয়টা দিন দেখ। আমাকে আবার কোন দোকানদার আমার এলাকায় বাকি দেয় না আবার। কেন? ওই এরকম আমিও একলা করি, টাকা দিতে পারবো না পারবো, এরকম আর কি। বাকি দেয় একটু কম দেয় আর কি, হ্যাঁ, দিতে চায় আবার দেয় না, ভাবি চিনতে দেয়, লোকের মাধ্যম দিয়ে নিতে হয়, এরকম আর কি। মানে টাকা পয়সা আপনি দিতে পারবেন কিনা চিন্তা করে। এরকম। তো ভাইরাল হওয়ার পরে তো বিপদ হয়ে গেল তাহলে আপনার। হ্যাঁ, এরকম হয়ে গেল। পরে হইতে হইতে আমিও বাড়িতে সারাদিনে একবেলা ভাত খাইলে খাই, না খাইলে নাই। পাশের বাড়িতে আমার বরব্বা হয়, 1.5 গ্রামে বলে, মানে বরব্বার বাড়িতে বরম্মার কাছ থেকে ভাত নিয়ে খাই। আমার ভাবি আছে, এইভাবে আর কি, চেয়া চেয়া খাই, নাহলে পাক করে করে খাই। তারপরে ভাইরাল হওয়ার তার পর দাম আইনাল ডাক্তার, তার বাড়িতে আমি খাওয়া দাওয়া এইভাবে খাই আর কি বেশি। আর দূরের বাড়িতে যে ভাত খাতে ডাহে, তার বাড়িতে খাই। এইভাবে আমি জীবন এখনও, আমি বাড়িতে গেলে ভাত কম খাই, একবেলা হলেও আমি যে ডাকে তার বাড়িতে খাই। না, ঠিক আছে, কিন্তু ভাইরাল হওয়ার পরে কি জীবন কোনো পরিবর্তন হয় নাই? না, এখনো হয় নাই। মানুষ আরও অন্যটা ভাবে, উল্টোটা ভাবে। ওই যে ভিডিও নিতে আসে, কন্টেন্ট নিতে আসে, কন্টেন্ট নেয়, নিয়ে হয়তো বা পকেটে 10 টাকা, 50 টাকা, 200 টাকা দিয়ে যায়। আর মানুষ মনে করে মানে অনেক টাকা দিছি, অনেক টাকা হয়েছে। এখন পেজ ভাইরাল হচ্ছে, এইভাবে কষ্টের উপরে চলতেছি এখনো। ও যা করছে সেটা তো আলটিমেটলি আপ টু দ্য মার্ক ডেফিনেটলি না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ওর জায়গা থেকে ওর যে চেষ্টাটা, ওর জায়গা থেকে ওর যে সারল্যটা এবং কাজের জায়গাটায় ও যে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, একেবারে প্রান্তিক পর্যায়ের, আমি যদি বলি একদমই প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, জীবনে জার্নালিজমের জটাও শেখে নাই, শখের বসে, হ্যাঁ একদম সারল্যের জায়গা থেকে বলছে আমি ভাইরাল হওয়ার জন্যই করছি, কিন্তু ভাইরাল হওয়ার জন্য কোনো অন্যায় কোনো কিছু করে নাই, সে একটা সুন্দর পথ বেছে নিয়েছে। এবং প্রথম পর্যায়ে বিষয়টা আমাদের কাছে ফানি হলেও, আমি আবারও বলছি, এর পরবর্তীতে ওর জীবনের গল্পের সাথে ম্যাচ করে ও বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে গেছে। তো সেই জায়গাটাই আমরা ভোগ করতে চাই, সেই জায়গাটাই আমাদের একটা এন্ডিং মার্ক থাকবে ডেফিনেটলি। কারণ ভাইরাল হওয়াটা আসলে ইন এ পজিটিভ ওয়েতে নট ব্যাড, বাট এই ভাইরালের পেছনে অনেক বড় একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে দারিদ্র্যের গল্প। ছোটোবেলায় আমার অনেক কষ্ট। আমার জন্মস্থান দিনাজপুর, তখন আমার বয়স 3-4 বছর কি 2.5 বছর। তখন আমার বাবা মা আমাকে নিয়ে আসে কুড়িগ্রাম জেলায়। কেন? নারায়ণপুরে ইউনিয়নে। কেন? সেখানে হয়তো বা জায়গার প্রবলেম, যে কোনো প্রবলেমে। এখানে আমার ফুবু আছে, আচ্ছা, আমার ফুবু এখান থেকে, এখানে তার জায়গা জমি আছে অনেক আছে, এখানে আনি বাড়ি করে দেয় আমার। আচ্ছা, বাবা কি করতো ওই সময়? এই তো বাবা কৃষি কাজ করে, মানুষের কামলা দিত। আমাদের দেশ চরণ ছিল বলে, হ্যাঁ, ধান কাটা কামলা দিত। জি। সেখান থেকে আমরা মা আবার মানুষের বাড়িতে মাটি কাটে। আচ্ছা, এইভাবে এইভাবে তখন আপনি একটাই মাত্র বাচ্চা আপনার পরিবারে, না? আপনি বড়? একটা পরে 2-4 বছর পরে আমার বোন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। হওয়ার পরে তখন আমার বাবা তখন চাল কিনতে, তখন কিন্তু চালের দাম কম ছিল,
কি 20 টাকা 30 টাকা কেজি এরকম ছিল আর জি জি 20 টাকা কেজি। তখন 2 কেজি 3 কেজি এরকম চাল তখন আর কি কিনছিল আর কি, আচ্ছা কিনে এইভাবে আর কি জীবন চলতেছিল। চলতেছিল। পরে এইরকম করে চাউল কেনে, তখন তো কামলার দামও কম, তখন আর কি কয় টাকা 150 টাকা আর কি 200 টাকা এরকম আর কি। আচ্ছা ওই হিসেব করে আবার কাঁচা বাজার আছে এইভাবে Right. আর কি। এগুলো আপনি ছোটবেলায় তো দেখছেন। হ্যাঁ, তো ছোটবেলায়- আপনি ছোটবেলায় কি করতেন? পড়াশোনা করছেন? আপনাকে স্কুলে পাঠাইছে? হ্যাঁ, আমি স্কুলে গেছি, ওইরকম বাড়িতে আমার বাড়িতে ওইরকম শিক্ষা ছিল না। আমি বাড়িতে বই, স্কুল থেকে বই যেভাবে রাখছি ওইভাবে আছে। মানে চকচকা ছিল। বই একদম। হ্যাঁ, হ্যাঁ বই বাড়িতে মেলাই নেই, বাড়িতে পড়াইও নাই, বাবা মা ওইরকম পড়াশোনাও নাই যে আমাকে কটা পড়াইবে, পড়াইবে এরকম পড়াই, এই জন্য আমি পড়তে পারিনি। আচ্ছা, তো দিনকাল কেমন গেল? ওইভাবেই চলে গেল? দিনকালে এরকম করে আমার আব্বা কৃষি কাজ করে মানুষের বাড়িতে, হাটের দিন করে সপ্তাহে 2 দিন হাট হয়, বৃহস্পতিবার আর রবিবার। জি এই হাটের দিন করে 3 কেজি 2 কেজি 5 কেজি করে চাল করে, এটা আমার মনে আছে। তখন কামলার মানে দামও কম এক ছিল। হাটবারে গিয়ে 3 কেজি করে চাল নিয়ে আসতো ওই এক সপ্তাহের জন্য, পরের হাটবার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিন কেটে যেত। তখন ভাত ধরে রান্না করছে আমার মা। আসলে দুঃখ আর আপনি বলেন, মন খুলে বারবার বলেন। বললে কিন্তু কষ্ট হয়, না, না, বলেন। তারপরে বলতে হয়। যে ভাত রান্না করতো সকালবেলা, গরম ভাত আমি মনে করি খাইতে পারি নাই। ওই ভাত পানি ডাল দিয়ে অনেকগুলো হচ্ছে, পন্তা ভাতগুলো অনেকগুলো হয়, অল্পতে পেট ভরে পানি সহ পন্তা ভাত, কাঁচামরিচ খাচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে অনেক কিছু খাইতাম আর কি। হ্যাঁ। এইভাবে কষ্ট গেছিল আমার আর কি ছোটবেলায়। তারপর আমার যখন মাছ মাংস হতো ওই সময়টাতে? মাছ মাংস মাছ মাংস আর কি কমে খাইতাম আর কি, আচ্ছা শাক সবজি আর কি বেশি খাইছি। ওই যে আমি বললাম তো, পন্তা ভাত দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইছিলাম। আমাদের তো যখন বাপ মায়েরা বড় করে তখন অনেক ধরনের কথা বলে ছোটবেলায়, বলে যে ছেলেকে বড় হয়ে এটা হইতে হবে, ওইটা হইতে হবে, জীবনে এত ভালো করতে হবে। আপনাকে কি বলতো? আসলে আমার আব্বা কানে কম শুনে, একটু প্রতিবন্ধী আর কি, আস্তে কথা শুনে না। তিনি জোরে চিল্লানি কথা বলেছেন শুনে, মানে এরকম আমি ছোটোবেলা থেকে ওইরকম পড়াশোনা পাইনি। শুধু আমার বাবা বলতে বড় হয়ে কাজ করতে হবে, শুধু একটু বড় হয়ে কাজ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কাজে লাগলেন কোন বয়সে? তখন আমার বুঝ হলো, তখন কাজ করতে পারি। হ্যাঁ তখন আমি আমার পাশের বাড়িতে তিনি 20 বিঘা করে আবাদ করছে, অনেকগুলো ধান পাইতো, তার বাড়িতে কাজ করি আর 3 বেলা ভাত খাই। এইভাবে করতে করতে আর একটু বড় হইলাম। শুধু পেটে ভাতে কামলা ছিল ওইটা? হ্যাঁ, তখন পেটে ভাতে আর কি, মানে 3 বেলা ভাত খেতাম আর সারাদিন কাম করতাম। আচ্ছা তার বাড়িতে গরু ছিল, খের টানে এনে গোড়ার মধ্যে দিতাম, গরু গলতে এরকম আর কি, কাজ সারাদিন করতাম আর 3 বেলা পেট ভরে ভাত খাইতাম। আচ্ছা, এটাই। হ্যাঁ, এইভাবে কয়েক বছর কাটাইলাম। হ্যাঁ পরে আর একটু বুঝ হলো, বলে এইসব করলে তো আর চলবে না, জীবন চলবে না। আশপাশে গ্রামের মানুষ, যেমন আমার বন্ধু বান্ধব তখন ঢাকা আসতেছে, বিল্ডিংয়ে কাজ করতে আসে, বিল্ডিং রড মিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করে। হুম তখন আমাকে অনেকজন পরামর্শ দেয়, বলে এইভাবে পেটে ভাত খেয়ে যে কাম করো, ঢাকায় গেলে তো হয়তো বা 2,000-3,000 টাকা মাসে ইনকাম হবে, 5,000 টাকা। তখন কিন্তু 3,000-5,000 টাকা অনেক। আচ্ছা তখন এইভাবে আসলাম ঢাকায়। আচ্ছা ঢাকায় আসলাম, এর থেকে একটা কথা এড়ে গেল, ঢাকা আর কেউ নিব না আমাকে তখন। নেয় না কেউ আপনাকে? না। কেন নেয় না? কেন? ওই আমি ছোট, আমাকে ঢাকায় কাজে নেবে না, আমি কাম করতে পারবো না, এইরকম। তারপরে হইতে হইতে আমার মা একজনকার বাড়িতে যায়, এক ভাইকে, তার নাম আলম, তার কাছে কান্না শুরু করছে। আচ্ছা বলে আমার ছেলেটাকে নিয়ে যেতে হবে, যেহেতু সমস্যা আমাদের দেখতে পাচ্ছি। কান্না শুরু করছে, তখন নিয়ে আসছে। কোথায়? ঢাকা শহরে। তখন ঢাকা আসলাম, বসুন্ধরা গ্রুপে ওই জায়গায় বিল্ডিংয়ে কাজ করি। কিসের কাজ? এই যে রড মিস্ত্রির শ্রমিক হিসেবে আমাকে আনলো। সবাই আবার অবাক, ছোট, কাজ করতে পারি না, দেখতে শুনতে ওইরকম, এরা যা বলে আর কি, মানুষ নির্ণয় করে আর কি। হ্যাঁ। এইভাবে তখন আমাকে যে ঢাকা আনলো, তার ফোরম্যানের সাথে, তার ইঞ্জিনের সাথে বললো, বলে এই পরিবারটা খুব অসহায়, এই ব্যাপার, মানে কাজে লাগাতে চায় না। তখন এই কথা বললো, তখন আস্তে আস্তে কাজ করা শুরু করলাম। রডের কাজ? হ্যাঁ, আচ্ছা শ্রমিকের কাজ।
আমাদের এলাকায় চরণ ছিল বলে রড মিস্ত্রি বলে, আচ্ছা, আর ঢাকা শহর বলে শ্রমিক। কয় টাকা পাইতেন তখন 200 টাকা, সারাদিনে? হ্যাঁ সারাদিন রেট আর কি। 200 টাকা রেটে কাজ হ্যাঁ, করতেন। কত ওই সালের রেটে- দিকে এটা মনে আছে? সাল মনে আছে? হ্যাঁ সাল মনে আছে, 2009 সালে এরকম কি 10 সালে। 2009 বা 10 সালে। হ্যাঁ, 10 তখনও সালে বিয়ে শাদী করেন নাই তখনও? না, তখন বিয়ে শাদী করিনি। আচ্ছা, তো তারপরে এই কাজ করতেন কইরা? এইভাবে টাকা পয়সা মাসে- জমায় কি বাড়িতে দিতেন? হ্যাঁ হ্যাঁ, সব টাকা, তখন তো টাকার মূল্য ছিল। হ্যাঁ, তখন প্রথম ঢাকা আসছিলাম, তখন সব টাকা করে বাড়ির মধ্যে দিছিলাম। আচ্ছা, তখন কিন্তু এত বিঘা ছিল না, হ্যাঁ, এত মোবাইল ছিল না। তখন টাকা পাঠায় কীভাবে, কেউ খোঁজখবর নিয়ে, মানুষের মাধ্যমে খোঁজখবর নিয়ে, অথবা মোবাইল 2-1টা ছিল, খোঁজ পাইলে এই কেউ কি আমাদের এলাকায় কেউ বাড়ি গেলে এভাবে খোঁজখবর নিয়ে তারপর সে হ্যাঁ ওই জায়গা থেকে বাড়ি যাবে, ওখানে টাকা কোটা নিয়ে যায়, ভাই আমার বাড়িতে টাকা করে পৌঁছাতে, এইভাবে আর কি। আচ্ছা, অনেকদিন পর পর বাড়ি যাইতেন। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে এইভাবে বাড়িতে তখন বাড়ি আবার ভাঙাচুরা বাড়ি, টাকা কিছু কিছু যোগে যোগে ঘর দিলাম। এই বাড়িটা কি, জায়গাটা কি আপনাদের? না, ওই জায়গাটা আমার, ওই যে বললাম না দিনাজপুর থেকে এখানে আমাকে যে আনছে, হ্যাঁ, আমার ফুবু একটু জায়গা দিচ্ছে, একটু কয়েকটা টিন দিয়ে ছাপড়া বলে, ছাইনামা টানে, এইভাবে ছিলাম। পরে আমি ঢাকা আসার পরে পরে আমি টাকা দেওয়ার পরে জোগাইতে জোগাইতে এই 3,000-4,000 করে বেতন পাচ্ছিলাম, এরকম 5,000 করে এরকম টাকা জোগাইতে, তখন বাবাও কাজ করে, এই টাকা যোগে একটু ঘর দিলাম একটু বড় করে। আচ্ছা, গ্রামের মানুষ যেভাবে ঘর দেয়, ভালো সুন্দর ঘর, ওইভাবে একটা ঘর দিলাম। এই ঘর দেওয়ার পরে সাকতেছি, এইভাবে আর কি সাকতেছি। টিনের ঘর? টিনের ঘর। জি। এবং বিয়ে শাদী তো করতে হলো জীবনে, তো কবে বিয়ে করলেন? হ্যাঁ, এই তো ঘর দিলাম, দিলাম পরে এই যে ইদারিং 3 বছর আগে, 3.5 বছর আগে করলাম, বিয়ে শাদী করলাম। হ্যাঁ, বিয়ে শাদী করে তারপর বউ আমার এই 1-1.5 মাস 2 মাস সংসার করার পরে ডিভোর্স হয়ে গেল। কেন? দেখে শুনে করেন নাই? হ্যাঁ, দেখে শুনে করেছি। আপনাকে জেনে শুনে করে নাই? হ্যাঁ করেছে, কিন্তু আমার যে এত অভাব, তখন আমার ভাই বোন অনেক হয়ে গেল, 3 ভাই 3 বোন হইলাম। আচ্ছা, 2 বোনের বিয়ে হয়ে গেছে। আবার আমার ছোট ভাই কুড়িগ্রাম আরই মাদ্রাসা পড়ে, আচ্ছা, তার খরচ আমি দিতে পারি না, দেই একটু কম কম করে দেই, সেটাতে হয় না। যেখানে মেস ভাড়া নেওয়া লাগে, আমাদের এলাকায় বলে মেস বলে শহরে, ওটা ভাড়া নিয়ে নেওয়া লাগে, 2,000-3,000 টাকা করে ভাড়া দেওয়া লাগে। আবার স্কুলে আবার টাকা পয়সা লাগে, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি আরও আছে। জি। এইভাবে করে পরে করলাম বলে আমি আর এইভাবে চালাতে পারবো না। আমি এখন বাড়িতে চাল কিনবো, বাড়িতে আবার আর এক বোন আবার পড়াশুনো করে। আচ্ছা, এইভাবে আবার কয়জন মানুষ, এটা আপনাদের গ্রামে কি বলে? খানেওয়ালা বলে বোধহয়, আমাদের এলাকায় খানেওয়ালা, তাই না? কয়জন মানুষ খেত আপনার এই আয় দিয়ে? আই দিয়ে তিন ভাই 3 বোন ছিল, আমি একা। হ্যাঁ, এই দিনে 200 টাকা 300 টাকা আয় দিয়ে এই 6 জনের সংসার হ্যাঁ, চলতো? 6 জন, আবার বাবা মা আছে 8 জন। 8 জন, তার মানে আবার বিয়ে করলেন মোটামুটি 9 আস্তে জন। আস্তে বাবা আমার অসুস্থ হয়ে গেছে, আর কাম করতে পারে না, তখন পুরো সংসারটার দায়িত্ব আমার গায়ে আসি গেল। আর এর মধ্যে বিয়ে শাদী করলেন, তো না, বউ মাত্র 1.5 মাস থাকার পরে চলে গেল? পকেটে টাকা জমে না, 10টা টাকা জমে না। এই কারণে কথায় কথায় আর কি পারিবারিক ব্যাপারে আর কি সংসার করে নাই আর কি। তো এরপর বিয়ে শাদী করেন নাই আপনি? না, এই পর্যন্ত আমি 3 বছর থেকে বিয়ে শাদী করি নাই আর কি। কেন বিয়ে শাদী করেন নাই কেন? করবো, এখন আমার পারিবারিক বড় চেষ্টা করেননি বোঝানোর জন্য, ভাই সংসার আজকে অভাব আছে, কালকে থাকবে না, তুমি আসো, চলে আসো? হ্যাঁ, আমি অনেক মানুষকে বুঝাইছি, মানুষের মাধ্যমে দিয়ে বুঝাইছি, যেমন আমাদের আমার ওয়ার্ডের রানিং নাম্বার দিয়ে বুঝাইছি, মহৎ দিয়ে বুঝাইছি, তিনি মানে নাই আর কি। আমি এই যুগে আসলে আমি তখন বিয়েটা করিয়া এরকম চালের বস্তা কিনতে হয়, কাঁচা পাতার কিনতে হয়। এখন তো জানেন কাঁচা পাতার দাম কীরকম, এরকম ইত্যাদি, আমার টাকা জমে না। আমি একলাই কাজ করি, এরকম আবার মার অসুখ হলে, বাবার অসুখ হলে আবার দেখতে হয়, কয় টাকা থাকে আর আমার পকেটে। হ্যাঁ, এই জন্য হয়তো আমার অভাবের কারণে বউ চলে যায়, এটা মানে এই প্রান্তিক পর্যায়ের মানুষের। ওকে, আমি এই ধরনের গল্প আসলে আমি তো জানি, আমি অসংখ্য মানুষের জীবনের গল্প জানি, বাট এইটা আসলে বাংলাদেশের মানুষকে অনেক বেশি টাচ করেছে। ওর গল্পের আসলে, ওর যখন ভিডিওটা ভাইরাল হয় প্রথম পর্যায়ে কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্যই করছিল, এটা রিয়েল ফ্যাক্ট, সেটাই বলছি, সবাই ফানি মনে করছিল। কিন্তু যখন ওর জীবনের গল্পের ভিতরে ঢুকে গেছে সবাই, তখন ওর ওই বিষয়গুলো আর ফান থাকেনি, তখন ওটা সবাই খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এবং ডেফিনেটলি বাংলাদেশের মানুষ ওর এই সারল্যকে অনেক বেশি ভালোবাসে।
এবং সে কারণেই আজকের এই অনুষ্ঠানেও আমরা একটু ডিফারেন্ট কিছু জানার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি। তো তাজুল ভাই, আপনি এরপরে ওই শ্রমিকই ছিলেন, গায়ে গতরে খেটেই পরিশ্রম করেই সংসার খেটে- চালাচ্ছিলেন। হ্যাঁ, আমার বউ আবার বলছিল বলে আসলে আপনার পকেটে 10টা টাকাও জমবে না, কোনোদিনও জমবে না। কোনোদিন জমবেও না, মানে কোনোদিন উন্নয়নও হবে না, কোনোদিন আয় করতে পারবে না, আপনাকে দিয়ে কিচ্ছুও হবে না, এই কথা বলছিল আর কি। হ্যাঁ, বলে চলে গেছে। হ্যাঁ, আমরা তো জানি বউরা অনেক সাপোর্টিভ হয়, আসলে সব বউরাদেরকে এই অনুষ্ঠান দিয়ে চিন্তা করলে হবে না ডেফিনেটলি। তো তাজুল ভাই, এরপরে আপনার যে ঘটনাটা ঘটলো, এই যে ভিডিও করার, এই ভিডিও করার চিন্তাটা কিভাবে আপনার মাথায় আসছে? মানে এই ভিডিও টুকটাক কাজ আপনার শুরু হইলো কেমনে? আপনার তো ধরেন চালই হচ্ছে না, আপনি এর মধ্যে আবার মোবাইল কিনলেন কবে, ভিডিও করলেন কবে, এই গল্পটা একটু বলেন তো। মোবাইলে এটা কিনছিলাম আমি ভিডিও, গ্রামের কয়েকজন মিলে, আমি ছোটোবেলার থেকে আমার বন্ধু বান্ধবের সাথে যেখানে অনুষ্ঠান হইতেছে, আমি কিন্তু অনুষ্ঠানের অনেক পাগল, কিন্তু যেখানে অনুষ্ঠান হোক ওখানে চলে যেতেন, ওখানে চলে যাই, গান বাজনা হলে চলে যেতেন? হ্যাঁ, আমাকে আচ্ছা। ডাকে, আমি যাই, আমি ডাকি, অনুষ্ঠান দেখতে যাই। আচ্ছা। দেখতে যাই, পরে দেখতে দেখতে মানুষ, যেমন বাংলাদেশে অনেক মোবাইল আসলো, মানুষ পেজ খুলে ভিডিও করে, ভিডিও ছাড়ে, এরকম হয়। দেখুন আমাদের এক বড় ভাই, কবির ভাই, হুম। পেজ খুললো, ওখানে আমাকে ডাকলো বলে তুমি তো এরকম মানুষদের মানে ভাইরাল হইতেছে, তা তুমি শুরু করো। হুম। এবার আমি কি আচ্ছা ঠিক আছে, ভিডিও আমিও তো দেখি, বাংলাদেশে এরকম টিভি চ্যানেলে নাটক করে মানুষ, ভিডিও পেজ সুন্দর সুন্দর, যেমন ভিডিও দেখতে যে এত সাতকা, এত এরকম ভালো লাগে, তখন আচ্ছা ঠিক আছে। তখন আর কি শাহ আলম ভাই, আপেল, কবির ভাই, এই 3-4টে লোক খুললো, আমরা এই কয়েকজন ভিডিও বানা শুরু করলাম। শুরু করে ভালো কয়েকটা ভিডিও বানাইছি, অবেলা পেজ, এটা হুম। পেজের নাম কি? অবেলা পেজ। অবেলা পেজ, আচ্ছা। হ্যাঁ। এই পেজের ভিডিও বানা শুরু করলাম, হ্যাঁ। বানাইতে বানাইতে চলে আসলো, নির্বাচন চলে আসলো। আচ্ছা। তিনি আমার কবির ভাই নির্বাচনে যোগ দিল, মেম্বার প্রার্থী যোগ দিল। হ্যাঁ। তখন আমাদের টেনশন ঢেকে গেল, ভিডিও বানাবে না নাম্বারই করবে, হ্যাঁ। নাম্বার বলে তখন এটাও করবে এটাও করবো, হুম। কোনো সমস্যা নেই। তাহলে আমরা মনে করলাম আচ্ছা বন্ধুর ভিতরে, বন্ধু হতে বা ভাই ভাই হিসেবে যদি নাম্বার দাঁড়ায়, তাহলে আমাকে অনেক সুবিধা হবে। হুম। এইরকম করে দাঁড়াইলো, তিনি হইলো, নাম্বার হইলো। হুম। এই ভিডিও আস্তে আস্তে এখন ওই নম্বরে নিয়ে ব্যস্ত, ভিডিও করে না? ভিডিও একদিন ধরে করে, 2 দিন করে না। তখন আপনার মোবাইল নাই? হ্যাঁ, তখন মোবাইল নাই। আচ্ছা, তারপর? তখন ওই আমার তো অভাব, মোবাইল কিনতে পারি না, আমারও শখ, মোবাইল কিনতে পারি না, বাড়ি চালান লাগে, ফ্যামিলি চালা লাগে। পরে এরকম যেরকম হইলো, আমি ঢাকায় চলে আসলাম, বলে ভাই আমি আর চলতে পারবো না, আমার বাড়িতে চাল ডাল নাই, সম্ভব না, আমি তাহলে ঢাকায় যাই। তাহলে আর কয়টা দিন দেখো, আর কয়টা দিন দেখো, এবার থাকতে থাকতে 2-1টা করে ভিডিও বানাই, আমাকে আর ভিডিও ভাইরাল করতে পারে না। আচ্ছা। আর আমিও আর হই না, ভাইরাল হই না। ওকে। তখন আমি বললাম ভাই আমি আর পারলাম না, আমি আমার বাড়িতে চাল ডাল নাই, হ্যাঁ। আমি চললাম। আমি আবার যে জায়গার মানুষ, যেখানে কাজ করি, 2 টাকা পাবো, বাড়ি চালাতে পারবো, আমি ওই কাজ করেই খাবো, এটাই আমার ভালো। চলে গেলেন ওইখানে? হ্যাঁ, আবার ঢাকা আসলাম, আবার এখানে একটা ফোন কিনলাম, এটা 2000 টাকা দিয়ে, এটা লোকাল ফোন কিনলাম আর কি, সেকেন্ড হ্যান্ড ফোন, 2200 টাকাতে কিনলাম। এটা কিনে আবার চলে গেলাম বাড়িতে আমি একা একা শুরু করি, যেখানে বল খেলা হয় ওখানে লাইভ শুরু করি। এই লাইভে 2-1 জন আসে, তাও আমি লাইভ দেখাই, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা করে দেখাই, 2-1 জন দেখে, তাও আমি খুশি, একজন তো আছে তো লাইভে। এইভাবে খুশিতে থাকি আর কি। আস্তে আস্তে এরকম করতে করতে ওই ফোনটা 2টা ভিডিও ছাড়ছিলাম আমার, আবার ওই যে চর অঞ্চল নিয়ে ভিডিও ছাড়ছিলাম, হ্যাঁ। ওই ফোনটা মাদারবোর্ড গেল। আচ্ছা, ওই 2000 টাকার ফোন? হ্যাঁ, আবার ঠিক করি, আবার 2 দিন পরে আবার একটা সমস্যা দেখায়, পরে ওই ফোনে বাদ দিলাম। পরে চিন্তা করলাম ফোন তো একটা লাগে, ফোন আর কিনতে পারি না। পরে চিন্তা করলাম কি, প্রতিদিন রাত্রে ভাবি এই ফোন আমি কীভাবে কিনবো, কীভাবে আমি ওই ফোনটা কিনবো, চিন্তায় পড়ে গেলাম। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমি ভাবি, কিন্তু ফোনটা আমি কিনবো, কী করব। পরে ভাবলাম আমি যে কাজ করি, যেহেতু ঢাকা থাকি, দরকার হলে 6 মাস বাড়িয়ে যাবো না, 1 বছর। আচ্ছা,
তারপর 500 একটা ফোন কিনবো। হ্যাঁ, তার ফোন কিনে নিয়ে যাব, আবার এদিকে বাড়ি চালাতে হবে, বাড়িতে চাল ডাল সব কিছু কেনা লাগে। ছোটো ভাইদের কাজ করে আবার পড়াশোনা চালায়, মানে 2 মাস 3 মাস ঢাকায় কাজ করে, ওই টাকা যোগে আবার 1 মাস 1.5 মাস মেস ভাড়া দিয়ে পড়াশুনো করে, যখন টাকা ফুরায় আবার ঢাকায় আসি কাজ করে। এইরকম এগুলো ঘুমের সময় আবার এগুলো মাথায় পড়ে। আমার ছোটো ভাই ফিরে এরকম কষ্ট করতেছে, মোবাইল কিনবো না এইরকম একটা টেনশন ঢুকে গেল। পরে গেলাম যা, এই মাসের টাকা বেতন তুলে 500 টাকা থবো, সামনের মাসের টাকা তুলে 1000 2000 এরকম করে টাকা জোগাইলাম, 10,000 টাকা জোগাইলাম। 1.5 বছর সময় লাগলো আমার মোবাইলটা কিনতে, এইভাবে টাকা জোগাইতে। পরে আবার বাড়ির চিনতে আবার মনে পড়লো, বাড়িতে আবার তো চালাইতে হবে, চাল ডাল কিনতে হবে। 2-1,000 টাকা কম দামি ফোন পাওয়া যায়, 8,000 টাকা দামি। ভাই একটু আমাকে 8,000 টাকা ফোন দেখান। পরে কয় এটা 8,500 টাকা। আমি বললাম 8,500 টাকা দিতে পারবো না, ডিসকাউন্ট 500 টাকা দিতে হবে। দেন তাহলে প্যাকেট করে দেন, আর নাহলে আমি মোবাইলে কিনবো না। পরে দেয় না। পরে যখন আমি আসতে ধরলাম তখন দিল, কয় 8,000 টাকাই দিলাম। ওই 8,000 ফোন দিয়ে তারপরে একটা স্ট্যান্ড কিনলাম, একটা 4 ফিট লম্বা হয়, ফিঙ্গার দো, আমি যেদিকে যাই ওই দিকে ঘোরে। অনলাইনে অর্ডার দিয়ে আমি কিনলাম। কেনার পরে বাড়ি নিয়ে গেলাম। আমার বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলো আবার 4 ফিট লম্বা করে দেখাইলাম, ভাই দেখেন আমি যেদিকে যাই এদিকে ঘোরে। এইসব স্ট্যান্ড আমার এলাকার নাই। সবাই অবাক, কী করছে, কেউ কয় পাগল হয়ে কয় বাড়িতে ভাত পায় না এগুলো কিনছে ইত্যাদি অনেক কিছু বলে। এও কথা বলে, তুই এগুলো কিনে কী করবি, তুই জীবনে ভাইরাল হতে পারবি না, কিচ্ছু হতে পারবি না, তা তুই এগুলো কী করবি। তখন আমি কি করলাম বলে, আমি করবো, আমি চেষ্টা করব। চর অঞ্চল নিয়ে আমি অনেক কিছু শেখাবো। তোর মতো কতজন এইসব হইতে পারে না, কম দামি ফোন, ক্যামেরাও নর্মাল, এইরকম আর কি বলে। সবাই বলছিল, আমি তখন আরও অনেক কিছু বলছিল, খারাপ কথা বলছিল, আমি মাথা নিচু করছিলাম, আমি কিছু করি নাই। পরে বাড়ির মধ্যে খাই দাই, চিন্তা করি কোন জায়গায় কী হবে। আবার তো মাথায় ঢুকলো বলে ঢাকা শহর, যেমন শহর ঝিলমিল করে, সড়ক এইরকম রাস্তায় রাত্রে ঝিলমিল করে রাস্তাঘাট, এইরকম মনে করে আমার চর অঞ্চলে এরকম কেন। দেখি একটু চর নিয়ে কিছু বলি, দেখি আমার চর নিয়ে কেউ ধরি উন্নয়ন করে, এই কথা মাথায় ঢুকলো। প্রথম যখন সরকারের কথা বলি তখন ভয় লাগে, কোনো বিপদে পড়ি না গিয়ে। আবার প্রথম ভিডিও বানাইলাম, সরকারের কথা বললাম, এরকম ভয়ে ছিলাম আর কি। পরে আবার আমার ভাই বেড়াদার যারা বন্ধু বান্ধব তার কাছে বললাম, ভাই এই ভিডিও বানাইছি, চলবে নাকি না চলবে। তুই যেটাই করবি ওটাই চলবে, তুই এভাবে চালিয়ে যা, ইনশাল্লাহ আমার চর অঞ্চল নিয়ে তুই এইভাবে চালিয়ে যাও। এইভাবে অনেক লোকের সাহস দিতেছে আমাকে। আবার কেউ বলতেছে কী ভিডিও বানাইছে পাগলের মতন, ঝাপসা দেখা যায় ভিডিও, ভালো হয় না, কথার কোনো লাইন হয় না, কথা গোছ করে বলতে পারিস না, এইভাবে নানান এরকম করে। আবার এখানে ওই স্ট্যান্ডে মোবাইলে দিয়ে ফিঙ্গার দেয়, আমি যেদিকে যাই ওই দিকে যে খারাপ হলে মোবাইল আর স্ট্যান্ড খারাপ হয়ে থাকে, এইভাবে একা ভিডিও বানাইলাম। আপনি এখন কি ইউজ করেন, ডিভাইস কি ইউজ করেন, ক্যামেরা কি ইউজ করেন, ফোন কি? ফোন এই যে এরকম লাইভ করতে আমার ফোনটা কি ফোন দেখতে পারি আমি? একটু বের করেন তো, যে ফোনটাতে আপনি করেন। এটা আমার ভাইরাল হওয়ার আগের ফোন, এটা ওই যে 8,000 টাকা দামের ফোন। এই 8,000 টাকা দামের ফোন সেটা। আর আপনি এখন ভাইরাল হওয়ার পরে কি ফোন ইউজ করেন? ভাইরাল হওয়ার পরে এক ভাই আমার বাইরে থাকে 97,000 টাকার 99,000 টাকার ফোন একটা গিফট দিচ্ছে আমাকে। ওই ফোন দিয়ে আমি এখন ভিডিও বানাই। যাক আলহামদুলিল্লাহ। আমার ফোনে ভিডিও পরিষ্কার আসে না, ভালো আসে না। এক ভাই দেখে আমাকে কেমরিয়া আপু আর কি নহমান ভাই বলে, এই দুইজন শেয়ার করে দুইজনে কিনে দিছে। আচ্ছা, আপনার কোনো ফোন নাম্বার বা কোনো কিছু কি আপনি পাবলিকলি দিয়েছেন ফেসবুকে? হ্যাঁ দিয়েছি। আপনার আইডিতে আছে? হ্যাঁ দিয়েছি, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা ওর পেজের মাধ্যমেই করবেন। ওর পেজটা তো নিশ্চয়ই আপনারা জানেন, পেজটা একটু বলে দিই আমি। আপনি বলেন আপনার পেজের নামটা যেন কি? আমার পেজের নাম তাজু ভাই 2.0 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনার ইউটিউব চ্যানেল নাম? ইউটিউব আবার টিকটক, ফেসবুকের সাথে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকেই লিঙ্ক দেওয়া আছে।
তো আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন কিনা, যেভাবে আপনি ভিডিওতে বলেন? অবশ্যই বলবো। আপনার মাইক্রোফোনটা নেন, ওই মাইক্রোফোনটা তো শো অফ না, এটা তো কোনো কাজের না। একটু বলেন কিভাবে আমার অনুষ্ঠান নিয়ে বলবেন। হ্যাঁ, আসলে আপনার সাথে অনুষ্ঠান করতে খুব আমাকে ভালো লাগলো আর কি। আমার এখন চাওয়া পাওয়া বাংলাদেশের সকল চরাঞ্চলগুলা, আপনারা শহরের লোক সবাই চরাঞ্চল আসলে দেখলে কষ্টগুলো বুঝলে আমি আশা করি উন্নয়ন হবে, এবং যেখানে সড়ক লাগে সেখানে পরামর্শ করে সবাই স্লোগান দিলে, যেখানে ব্রিজ লাগে ব্রিজ দিলে শহরের মতন এবং চর ঝিলমিল শহর হবে আর কি, জ্বলবে। আর আরেকটা কথা বলতে আর একটু বলি। জি। আমার বাংলাদেশ সকল চরাঞ্চলগুলো শিক্ষার হার দিয়ে পিছনে আছে, রাস্তাঘাটের জন্যে না কী জন্যে, এগুলা সবাইকে অথবা শহরের লোক দেখার উচিত, হয়তো বা পরামর্শ দিতে হবে। এইভাবে যদি সবাই এগিয়ে যায় আমি আশা করি চরাঞ্চলগুলো একসাথে আমরা এগিয়ে যেতে পারবো। আমার চরাঞ্চলগুলো শিক্ষার হার একবারে কম, সেখানে নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো যেমন স্কুলগুলো কোনো ক্লাস হয়নি, না হয় মাস্টারগুলো খোঁজখবর নেওয়ার জন্য কি তদন্ত করার জন্য স্কুলগুলো, এই ধরনের লোক হয়তো আমি বললে হয়তো এত বড় কথা বললে হয়তো বা ভুল হইতেও পারে, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। কিন্তু আমি চাই আমার চরগুলো উন্নয়ন হোক, শিক্ষা হার বাড়ুক, আমি এটার জন্য কথা বলি। কথার মাধ্যমে ভুল হলে ক্ষমা করে দেখবেন। এই যে যদি বড় ধরনের অভিযোগ দিয়ে ধরি আমার চরাঞ্চলগুলো যে স্কুলগুলো আছে, যেমন প্রাইমারি আছে, এগুলোতে খোঁজখবর নেয়, একটা হাই স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, এগুলো কিন্তু খোঁজখবর নেওয়া হয় না। জি। শিক্ষার জন্যে শিক্ষার জন্য পড়া হয় না, এটা হয় না কিন্তু। জি। এইভাবে যদি প্রতি মাসে শহর থেকে এসে যদি তদন্ত নেয় না, কী বলে এগুলা, ভিজিট বলে না কী বলে, আমি অত এগুলো করা হয় না আসলে। তারা কি করে, এসি রুমে বসে ফোনের মাধ্যমে শোনে তারা কি খবর, ভালো, এই পর্যন্ত। ডেফিনেটলি ওর সারল্য। আর প্রথম পর্যায়ে এটা সবাই তুচ্ছতাচ্ছিল্য করছিল, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি নিজেও খুব ফানি মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে ওর যে গল্পটা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, এটার খণ্ড খণ্ড বিষয়টা এসছে, এটা মিলিয়ে আর ওর কাজ মিলিয়ে ও মানুষটাই অসাধারণ হয়ে গেছে, সবার কাছে প্রিয় হয়ে গেছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। মাত্র 40 মিনিট আগে, অনুষ্ঠান শুরু করার আগে, ওকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ইন্ট্রো ভিডিও আমি বলবো, ছোট্ট একটা ফুটেজ আমার পেজে, আরজে কিবরিয়া পেজে। এটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে 1 লাখ মানুষ এটা দেখে ফেলেছে অলরেডি, এবং কি পরিমাণ ও পছন্দের মানুষ রাইট নাও বাংলাদেশের মানুষের কাছে। এটার প্রধানতম কারণ হচ্ছে ওর সারল্য, ওর সহজ সরল, ওর সাবলীলতা, এবং ওর একদম মানে ভিতরও যা বাইরেও তাই, এটার কারণেই। কিন্তু আমরা তো ওর অবস্থার পরিবর্তন চাই, ডেফিনেটলি চাই। এই যে তাজুল দেশের কথা ভেবেছে, ওর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের, কি সুন্দর করে বলে সে, হ্যাঁ, এবং ছোট ছোট বিষয়গুলো তুলে ধরে। আমি অবশ্যই বলছি জার্নালিজমের ভাষায় এগুলো আপ টু দ্য মার্ক কাজ না, কিন্তু ওর যে চেষ্টাটা, ওর যে এক ধরনের নির্মল কোমল হৃদয়ের যে প্রাণান্তর চেষ্টাটা, এই চেষ্টাটুকুটো আমরা সম্মান করতে চাই, আমাদের জায়গাটা থেকে ভালোবাসতে চাই। এই যে এত মানুষ ওকে দেখছি, এত মানুষ ওকে ভালোবাসছি, সেটা যদি ওর জীবনটাকে পরিবর্তন না করে, এবং একই সাথে ওই এলাকার জায়গাটা যদি পরিবর্তন না হয়, যে জায়গাগুলো নিয়ে ফোকাস করছে, রাস্তাঘাট যেখানে ঘোড়ার গাড়ি চলে, এই জায়গাগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে তাজুল একসময় হারিয়ে যাবে, ডেফিনেটলি হারিয়ে যাবে, এবং সেটা ভাইরাল হওয়া পর্যন্তই থেকে যাবে। কিন্তু যদি যে কারণেও ভাইরাল হয়েছে সেই জায়গাগুলোর যদি একটু একটু পরিবর্তন হয়, তাহলে নিঃসন্দেহে এটা একটা অনন্য উদাহরণ হয়ে যাবে বাংলাদেশে। তাজুল, আমি একটু শুনি যে আপনার পেজটাকে এখন মনিটাইজ, টাকা পয়সা পায় কিছুটা? এই তো পরশু দিন 3-4 দিন থেকে আর কি মনিটাইজেশন হচ্ছে, টাকা পয়সা অল্প স্বল্প কিছু আসতেছে। লাইভ করলে কেউ হয়তো বা ফুলের ভালোবাসা দেয়, যেগুলা স্টার বলে। হ্যাঁ, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান না? আরে এখনো টাকা তুলি নাই আর কি। না, এখনো আসেনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে? আপনি আমাকে জাস্ট একটু বলেন তো, আপনার পেজের সমস্ত কিছু কি আপনার নামই করা আছে? হ্যাঁ, সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু আপনার? সবকিছু আমার নামে, আলহামদুলিল্লাহ। আর আমার বন্ধুর কাছ থেকে, শাহ আলমের কাছ থেকে আমি শুধু হেল্প চাই আর কি। আমি যেটুকু পড়াশোনা নাই, কিছু জানি না, সেটাও ও হেল্প করে। আপনার বন্ধু শাহ আলম সেটা হেল্প করে। আপনি যে কষ্ট করে আজকে এখানে আসছেন, আবার তো বোধহয় আজকেই চলে যাবেন, আজকে বা কালকে চলে যাবেন সেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে, তাই না? চরঞ্চলে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার।
অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আপনার সারল্য আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা চাইবো আপনি যে কাজে মাঠে নেমেছেন সেই কাজগুলো যেন হয়, সুন্দরভাবে হয়। এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনার এই মাইক্রোফোন দিনে দিনে অনেক শক্তিশালী হোক, আপনি আরও সাবলীল হন, গণমানুষের হয়ে কথা বলেন। আপনার ভিতরে জার্নালিজমের গ্রামার নাই, এটা সত্য কথা, কিন্তু যতটুকু আছে এটা একেবারেই মৌলিক। হ্যাঁ, আপনি হয়তো আমার অনেক কথাগুলোই বুঝবেন না, নাই বোঝেন, কিন্তু আপনাকে আমরা বুঝতে চাই এবং সেই বোঝার জায়গাটা হোক একেবারেই আপনার সারল্যতা দিয়ে। শেষ করি, জি আর কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। বলেন। যেমন আর একটা আছে আমার চর অঞ্চলে কৃষি আবাদ। জি। এই যে কৃষি আবাদগুলা তারা ঠিকই বীজ দিচ্ছে, তারা কৃষি অফিস থেকে কোনো ভিজিট করা, কোনো তদন্ত করা, ভালো পরামর্শ দেওয়ার জন্য এখানে কৃষি অফিস থেকে কোনো লোক যায় না। এগুলো নিয়ে আপনি কথা বলবেন, বেশি বেশি কথা বলবেন এবং কখনো থামবেন না বলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অনেক ভালো থাকবেন। এখানে কোনো কৃষি অফিসের কোনো লোক জানা ভালো পরামর্শ দেয় না। জি। কৃষি কোথায় কি হচ্ছে না আছে তারা ওষুধ দিচ্ছে, কোনোগুলো কাজ হয়, কোনোগুলো কাজ হয় না, এরকম। জি। আমাদের কৃষি আবাদগুলো আমাদের দেশ গ্রামে চর অঞ্চলে বলে গৃহস্থ বলে, কোন গৃহস্থ ক্ষতি হচ্ছে না হচ্ছে এগুলো কেউ দেখে না। আপনি বলতে থাকুন এবং বলতে বলতে একসময় আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টিতে আসবে। অনেক ধন্যবাদ তাজুল ভাই, আপনি আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আজকে আপনি নেক্সাস টেলিভিশনকে দিলেন আমাদের অনুষ্ঠানের জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা থাকছে, আপনি অনেক ভালো থাকবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। তাজুলের মতো সরল মানুষ আমাদের প্রিয়। তাজুলের যেই কনসার্ন বা কাজের জায়গাটা, সেই কাজগুলোর কিছুটা হলেও পরিবর্তন আসুক, চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলাক, সেই প্রত্যাশা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।